আমেরিকাতে যত লোক প্রেসিডেন্ট হয়েছে তার মধ্যে 7 জনের ছবি টাঙানো আছে। এত সালে আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে, এ হয়েছে এক বিশ্ববিদ্যালয় থেকে, কর্নেল। এইটার পিছনে আমি যেটা বুঝি, ফার্স্ট সমস্যাটা যেটা আমাদের মানুষ পড়ে যায়, এটা হলো জিআরইতে। এই জিআরই গেট ওপেন করতে না পারলে স্কলারশিপ পাওয়া যায় না। আর জিআরইতে ভালো স্কোর না হলে সব জায়গায় একটা প্রবলেমেটিক, কারণ স্কলারশিপ ছাড়া এটি নিজের পয়সা দিয়ে পড়ার মতো ইটস ভেরি ডিফিকাল্ট। স্কলারশিপ ইজ দি অনলি রুট। এই জন্য আমার মনে হয় যারা তোমাদের বিভিন্ন ডিপার্টমেন্টের বড় ভাইরা, যারা বিভিন্ন ইউনিভার্সিটিতে মাস্টার্স করেছে, লিডিং টু পিএইচডি করেছে, পোস্ট ডক করেছে, এরকম অনেক বাংলাদেশি মানুষ ইউরোপ আমেরিকাতে ছড়িয়ে ছিটিয়ে আছে। তাদের সঙ্গে একটা ভালো রিলেশনশিপ গড়ে তোলা যায়, তোমরা গড়ে তুলতে পারো। আর জিআরইর ক্ষেত্রে এই পরীক্ষাটা একটু টাফ। আমি একবার জিআরই দেওয়ার জন্য নিয়ত করেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত আমিও পারিনি। সুতরাং আমি মনে করি দিস ইজ টাফ। এটার মধ্যে সায়েন্স, ম্যাথমেটিক্স, অনেক কঠিন অ্যানালাইসিস করতে হয়। এটা ভালো করে না জানলে মুশকিল। এই প্রস্তুতিটা মনে হয় শুরু থেকে নেওয়া যেতে পারে, কারণ জিআরই ইজ এ ডিফারেন্ট ডাইমেনশন। এই পরীক্ষাটা একটু ডিফারেন্ট টাইপ। এটি যদি হয়, আর বাংলাদেশের মানুষ যারা বিদেশে বসবাস করে তাদের সঙ্গে একটা ভালো কোলাবোরেশন যদি ম্যানেজ করতে পারো, তাহলে রিকমেন্ডেশনটা গুড। ভালো প্রফেসরের রিকমেন্ডেশন না পাইলে ভালো জায়গায় অ্যাডমিশন পাওয়া যায় না। ভালো প্রফেসর লাগে যাদের অধীনে অনেক রিসার্চ হয়, অনেক ফেলো থাকে, অনেক টিচার স্টুডেন্টদেরকে তারা নিজেরাই টিএশিপ দেয়, টিচার্স অ্যাসিস্ট্যান্টশিপ দেয়। এগুলো যদি কমিউনিকেশনটা রাখা যায়, দ্যাট উড বি গুড। আলটিমেটলি কোয়ালিফাইড হলে তোমাকে ডাইকে নিবে, এত বেশি কিছু করতে হবে না। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা থেকে আসছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম। হওয়ার পরে প্রথম ক্লাসে কি বললো আর কি বুঝাইলো কিছুই বুঝলাম না। তো স্যার কোর্স আউটলাইন দিয়ে গেলেন, কোর্স আউটলাইনটা বোঝার চেষ্টা করলাম, তাও বুঝলাম না। তো পরে আমার এক বন্ধুকে ঠিক করলাম যে বন্ধু দুইজন মিলে বোঝার চেষ্টা করি জিনিসটা কি। লাইব্রেরিতে গেলাম, লাইব্রেরিতে গিয়ে কোর্স আউটলাইন দুইজনে মিলে বসে বসে বুঝলাম, নিজের মতো করে বুঝলাম। বোঝার পরে এরপরে ওখানে কোর্স আউটলাইন নিচে কিছু বই দেওয়া আছে। তো স্যার ক্লাসের মধ্যে বলেছে 2টা বই তোমরা সবাই পড়বা। আমরা ওই 2টা বই তুললাম, 2 বন্ধু মিলে, একদম ভেরি বিগিনিং কথা বলছি। 2 বন্ধু তুললাম, তুলে এই বই 2টা পড়ার চেষ্টা করলাম কি আছে এর মধ্যে, কিন্তু এগুলো বুঝতেছি না। ইংরেজি বই বুঝতেছি না। একটা সম্ভবত আইডিয়া অফ হিস্ট্রি এই বইটা, আর.জি. কলিংউডের। স্যার বলছেন এটা পড়বা, এটা পড়লাম, নিয়ে পড়া শুরু করলাম। তো বিষয় হচ্ছে প্রথম দিন যে অপরিচিত লাগছিল, 1 মাস পরে কিন্তু সে অপরিচিত আর লাগে নাই। আর আমার ক্ষেত্রে আমি যেটা করেছি, প্রথম দিন থেকে ট্রাই করা শুরু করেছি। আমি কিন্তু সময় নষ্ট করি নাই যে স্যার বলেছেন আমি বুঝি নাই অতএব বাসায় চলে যাই, এরকম ঘটে নাই। ক্লাসের পরে লাইব্রেরিতে গিয়েছি, রাত 9টা পর্যন্ত লাইব্রেরিতে থেকেছি, এরপরে বাকি কাজগুলো করেছি। ফলে অনেক কাজের সাথে সম্পৃক্ত ছিলাম, কিন্তু ক্লাস টাইমে পড়ার সময় পড়াশোনার কাজটা করেছি। আমি অ্যাসেম্বল ডিবেটিং ক্লাবে সাধারণ সম্পাদক ছিলাম, হল ক্লাবে সহসভাপতি ছিলাম, আরও নানান দায়িত্ব তো পালন করেছি। শিশির ভাই অনেক দায়িত্ব দিয়েছে, সেগুলো পালন করেছি। তো যাই হোক, আমার কথা হচ্ছে একটাই কথা হচ্ছে যে ফার্স্ট ইয়ারে পারি না বলে ওই কোর্স থেকে, ক্লাস থেকে, পড়াশোনা থেকে দূরে থাকা যাবে না। চেষ্টা করতে হবে, একটা গ্রুপ তৈরি করতে হবে, 3জন 4জন একটা গ্রুপ তৈরি করতে হবে যারা ক্লাসের পড়াশোনার ব্যাপারে অ্যাটেন্টিভ। স্যার যারা বলছেন যারা বিসিএসের ব্যাপারে একটু কম অ্যাটেন্টিভ। তুমি ক্লাস করতে আসার পরে দেখবা যে কিছু ছেলে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ফার্স্ট ইয়ারে বসে যাচ্ছে, সেদিকে খেয়াল করিও না। তোমাকে ক্লাসের ব্যাপারটা, কোর্সের ব্যাপারে, পড়াশোনার ব্যাপারে অ্যাটেন্টিভ হবা। আমার মনে হয় রাস্তা বের হয়ে যাবে। সবার রাস্তা একরকম না। আমার যে রাস্তা ছিল তোমার রাস্তা একরকম হবে না, তোমারটা হয়তো আরেক রকম হবে, কিন্তু চেষ্টা করলে বেটার রাস্তা বের হবে। ধন্যবাদ। একটু আমি বলি এই বিষয়ে। আমাদের এই যে মোবাইল প্রজন্মের মোবাইলের কিছু ভালো দিক নিশ্চয়ই আছে, যেটা আমরা যারা গার্জিয়ান আমরা দেখি না, তোমরা হয়তো বুঝো। আর মোবাইল প্রজন্মের একটা ক্ষতিকর দিক হচ্ছে শিক্ষার্থীদের ধৈর্যের অবসান ঘটানো। এখন মোবাইলে যে ফেসবুকে যে সমস্ত ভিডিওগুলো আসে, আমার মনে হয় কেউ 10 মিনিটের ভিডিও হলে দেখে না, 2 মিনিট 3 মিনিটের ভিডিও হলে দেখে। মানে ধৈর্যের মাত্রাটা কোন পর্যায়ে গেছে। আমাদেরকে বলা হতো, এমনকি আমরা যখন ইংরেজি পড়ি বা আরবি পড়ি, আমাদেরকে আমাদের স্যাররা বলতো তোমরা ছোট গল্প পড়বা না, কারণ ছোট গল্প ধৈর্যশীল পাঠকের জন্য নয়, উপন্যাস পড়বা, লং রিডিং।
কারণ এই লং রিডিংগুলোতে সাবকনশাসলি যেটা সৃষ্টি হয় সেটা হলো অধ্যবসায় এবং লম্বা পড়াশোনার একটা ধৈর্য তৈরি হয়, এবং এর ফলে এই যে ভাষার যে ঘাটতি, যে আমি ইংরেজি বুঝি না, এই সমস্ত ঘাটতিগুলো দূর হয়। সুতরাং দীর্ঘ অধ্যয়নের একটা অভ্যাস গড়ে তুলতে হবে, এবং যার প্রথম শর্ত হচ্ছে স্মার্টফোন পরিহার করা। থ্যাংক ইউ। আমি শুধু একটু অ্যাড করে বলি, আমরা যে বলছি, ধরো ফর এক্সাম্পল ধরে নাও বাংলাদেশে 40 জন সচিব হবে, তোমরা যারা অ্যাডমিন ক্যাডারে যাবা 40 জন সচিব হবে, 40 জনের ভিতরে একজন মন্ত্রী পরিষদ সচিব কে হবে? এই 40 জনের ভিতরে কাকে বাছাই করবে? তাকে দেখতে হবে এর মধ্যে কে 4-5টা ল্যাঙ্গুয়েজ জানে, খুঁজে বের করতে হবে। কার ক্রাইসিস ম্যানেজমেন্ট ভালো আছে এটা খুঁজে বের করতে হবে। কার ইন্টারন্যাশনাল ট্রেনিং আছে 10টা-20টা এটা বের করতে হবে। কার পুরা মন্ত্রী, সকল মন্ত্রীকে চালানোর ক্যাপাসিটি আছে তাকে খুঁজে বের করতে হবে। তাহলে বিষয়টা শেষ পর্যন্ত গুরুত্ব পায় কার ক্যাপাসিটি কেমন। এরপরে যেমন ধরো ফ্রান্সে যাবা, বাংলাদেশ সরকারের পক্ষে ফ্রান্সে ডেলিগেশন যাবে, 2 জন মন্ত্রী যাবে, 3 জন সচিব যাবে, $1,00,00,000 চুক্তি হবে। বাংলাদেশের পক্ষ থেকে তুমি অর্থ সচিব গেলা, তাহলে অর্থ সচিব এই চুক্তিটা, ল্যাঙ্গুয়েজটা পলিটিশিয়ান এত বেশি জানে না, পলিটিশিয়ান এ ব্যাপারে বেশি অ্যাওয়্যার না। তোমাকে লিড করতে হবে। তোমাকে যদি লিড করতে হয়, তুমি যদি তাদের ল্যাঙ্গুয়েজ না জানো, কালচার না জানো, ফ্রি হইতে না পারো, ফ্রেন্ডশিপ বিল্ড আপ করতে না পারো, তাহলে $1,00,00,000 তোমাকে তারা দিবে না। আমরা এই কথা এই জন্য বলছি, এখন এই ক্রাইসিস দেখা যাচ্ছে, বাংলাদেশের পক্ষে যারা নেগোশিয়েট করে, এই নেগোশিয়েটর ভালো না হলে শেষ পর্যন্ত কান্ট্রি ক্ষতিগ্রস্ত হয়। তো এখনই টাইম এই ক্যাপাসিটিগুলো অর্জন করার, করলে 40 বছর 30 বছর পরে দেশকে সার্ভ করার অপরচুনিটি আসবে, আসতেই হবে। থ্যাংক ইউ। ধন্যবাদ। আশা করি উত্তর পেয়েছেন আপনারা। এরপরে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি এসেছে, এখানে যারা উপস্থিত আছেন অধিকাংশই কলা অনুষদ এবং সামাজিক বিজ্ঞান অনুষদ অধিভুক্ত। তো তারা প্রশ্ন করেছেন যে উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি কিভাবে নেওয়া যায়, বিশেষ করে তাদের স্বপ্ন অক্সফোর্ড ইউনিভার্সিটি, হার্ভার্ড ইউনিভার্সিটি সহ আইভি লিগ ইউনিভার্সিটিগুলোতে যাওয়ার। তো এক্ষেত্রে আমরা তাদের জন্য মানে কি প্রস্তুতি তারা নিতে পারেন, এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য অনুরোধ করছি শিশির মনির ভাইকে। আমি তো আর পড়ি না এগুলাতে, কিন্তু আমি এগুলো দেখেছি। আমি আমেরিকায় ছিলাম এক সময় 16 মাস। আমার মনের ভিতরে সব সময় শুধু হইতো যে মানুষ যায় কই পড়তে, এটি দেখে আসে। আমি তো ছাত্র না, কিন্তু বিল্ডিং দেখব। তো গেছি অক্সফোর্ডে, গেছি কেমব্রিজে, গেছি কর্নেলে, গেছি উইনস্টনে। সারা আমেরিকাতে 10টা আইভি লিগ ইউনিভার্সিটিতে প্রতিটার মধ্যে আমি 12 দিন করে থাকছি। ঘুরতে ঘুরতে 1 মাস 1.5 মাস 3 মাস হয়ে যাওয়ার পরে আর এনার্জিতে কোলায় না। তারপরে গিয়ে একজনের মেসে থাকছি, মেস থেকে তারে নিয়ে আরেকটাতে গেছি, ওটা থেকে ডরমেটরিতে থাকছি, ওখান থেকে চেঞ্জ করে আরেক জায়গায় গেছি, শুধুমাত্র এটা বোঝার জন্য যে এই বিশ্ববিদ্যালয়গুলোর লোকেরা পৃথিবী ডমিনেট করে। এক জায়গায় গিয়ে দেখলাম, কর্নেল ইউনিভার্সিটি সম্ভবত, গিয়ে দেখলাম কোনার মধ্যে একটা আমেরিকার 7 জন প্রেসিডেন্ট হয়েছে এক ইউনিভার্সিটির থেকে। আমেরিকাতে যত লোক প্রেসিডেন্ট হয়েছে তার মধ্যে 7 জনের ছবি টাঙানো আছে। এত সালে আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে, এ হয়েছে এক বিশ্ববিদ্যালয় থেকে, কর্নেল। এইটার পিছনে আমি যেটা বুঝি, ফার্স্ট সমস্যাটা যেটা আমাদের মানুষ পড়ে যায়, এটা হলো জিআরইতে। এই জিআরই গেট ওপেন করতে না পারলে স্কলারশিপ পাওয়া যায় না। আর জিআরইতে ভালো স্কোর না হলে সব জায়গায় একটা প্রবলেমেটিক, কারণ স্কলারশিপ ছাড়া এটি নিজের পয়সা দিয়ে পড়ার মতো ইটস ভেরি ডিফিকাল্ট। স্কলারশিপ ইজ দি অনলি রুট। এই জন্য আমার মনে হয় যারা তোমাদের বিভিন্ন ডিপার্টমেন্টের বড় ভাইরা, যারা বিভিন্ন ইউনিভার্সিটিতে মাস্টার্স করেছে, লিডিং টু পিএইচডি করেছে, পোস্ট ডক করেছে, এরকম অনেক বাংলাদেশি মানুষ ইউরোপ আমেরিকাতে ছড়িয়ে ছিটিয়ে আছে। তাদের সঙ্গে একটা ভালো রিলেশনশিপ গড়ে তোলা যায়, তোমরা গড়ে তুলতে পারো। আর জিআরইর ক্ষেত্রে এই পরীক্ষাটা একটু টাফ। আমি একবার জিআরই দেওয়ার জন্য নিয়ত করেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত আমিও পারিনি। সুতরাং আমি মনে করি দিস ইজ টাফ। এটার মধ্যে সায়েন্স, ম্যাথমেটিক্স, অনেক কঠিন অ্যানালাইসিস করতে হয়। এইটা ভালো করে না জানলে মুশকিল। এই প্রস্তুতিটা মনে হয় শুরু থেকে নেওয়া যেতে পারে, কারণ জিআরই ইজ এ ডিফারেন্ট ডাইমেনশন। এই পরীক্ষাটা একটু ডিফারেন্ট টাইপ। এটি যদি হয়, আর বাংলাদেশের মানুষ যারা বিদেশে বসবাস করে
তাদের সঙ্গে একটা ভালো কোলাবোরেশন যদি ম্যানেজ করতে পারো তাহলে রিকমেন্ডেশনটা গুড। ভালো প্রফেসরের রিকমেন্ডেশন না পাইলে ভালো জায়গায় অ্যাডমিশন পাওয়া যায় না। ভালো প্রফেসর লাগে যাদের অধীনে অনেক রিসার্চ হয়, অনেক ফেলো থাকে, অনেক টিচার স্টুডেন্টদেরকে তারা নিজেরাই টিএশিপ দেয়, টিচার্স অ্যাসিস্ট্যান্টশিপ দেয়। এগুলো যদি কমিউনিকেশনটা রাখা যায়, দ্যাট উড বি গুড। আলটিমেটলি কোয়ালিফাইড হলে তোমাকে ডাইকে নিবে, এত বেশি কিছু করতে হবে না। আচ্ছা, এটা একটু আমি একটু অ্যাড করি। অ্যাডভোকেট শিশির মণি সাহেব ঠিক বলেছেন যে জিআরই, সেট কিংবা আইএলস, টোফেল এগুলোর প্রস্তুতি থাকা ভালো। এগুলোর জন্য প্রস্তুতি নেওয়া যায়। এগুলি একাডেমিক পড়াশোনার পাশাপাশি অল্প অল্প করে প্রস্তুতি নেওয়া যায়, এটা খুব ভালো। এখন আরেকটা বিষয় খুব ইম্পর্ট্যান্ট, নির্ভর করে অ্যাডমিশনের জন্য হোক বা স্কলারশিপের জন্য হোক, কারণ অ্যাডমিশন খুব সহজ বিষয়। কেউ যদি টাকা দিয়ে পড়ে ওরা তো ওয়েলকাম করবে, সুতরাং অ্যাডমিশনের জন্য খুব কড়া কোনো কন্ডিশনে একটা সাদামাটা আইএলস স্কোর থাকলে হয়। কিন্তু স্কলারশিপের জন্য জিআরই স্কোর যেমন ইম্পর্ট্যান্ট, এসওপি, স্টেটমেন্ট অফ পারপাস, যে কেন তুমি এই বিষয়টি পড়তে যাচ্ছ, এটা খুব ইম্পর্ট্যান্ট। এইটা লেখার, এসওপি লেখার মুন্সিয়ানা আছে, দক্ষতা আছে, এবং এটা যারা অলরেডি বিভিন্ন জায়গায় চান্স পেয়েছে সিনিয়ররা, তাদের কাছ থেকে তাদের স্যাম্পল সংগ্রহ করে প্র্যাকটিস করা যায় কিভাবে ভালো একটা এসওপি লেখা যায়। ভালো এসওপি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে। আমাদের প্রতিটা ডিপার্টমেন্টের শিক্ষার্থীরাই বড় বড় ইউনিভার্সিটিতে অধ্যয়ন করছে, তোমাদের সিনিয়ররা, তাদের সাথে যোগাযোগ করা, একটা কোলাবোরেশন এর সম্পর্কে থাকা খুব গুরুত্বপূর্ণ। আমি একটু অ্যাড করি, সেটা হচ্ছে অনার্স লেভেলে আর্টিকেল লেখার চেষ্টা করবা, রিসার্চ আর্টিকেল। অনার্সের মধ্যেই অন্তত 2টা আর্টিকেল লিখে ফেলবা। এখানে আর্টিকেল লেখার ক্ষেত্রে অধিকাংশ সোশ্যাল সায়েন্সের অধিকাংশ সাবজেক্টেই 4th ইয়ারে গিয়ে রিসার্চ ম্যাথোডোলজি পড়ানো হয়, ডিজার্টেশন ফাইনাল ইয়ারে করা হয়। ডিজার্টেশনের যে লেখা ওইটা দিয়ে আর্টিকেল করে ফেলবা, তাহলে 2টা আর্টিকেল যোগ হবে অনার্সে। একই সাথে স্যার যেটা যোগ করলেন যে জিআরই, টফেল এবং আইএলসের প্রস্তুতিতে নেওয়া, অনার্সের রেজাল্টটা ভালো থাকতে হবে। মনে রেখো, তুমি বাইরে পড়তে যাবা, অনার্সের রেজাল্ট, আমাকে গত কয়েকদিন আগে একজন ফোন দিয়েছে, স্যার একটা রিকমেন্ডেশন লেটার দেন। তাই আমি বললাম অনার্সের রেজাল্ট কত? বলছে 3.15। তাই আমি বললাম 3.15 আমি কী রিকমেন্ডেশন লেটার দিব, তুমি একটু লিখে দাও আমাকে, কারণ এখানে তো দেওয়ার মতো কিছু নাই। অ্যাটলিস্ট 3.50 পর নিচে আসলে রিকমেন্ডেশন দিয়ে আসলে কোনো লাভ হয় না। সো রেজাল্ট ভালো থাকবে, 2টা আর্টিকেল থাকবে, দেন হচ্ছে অন্য কাজগুলো করবে, ইনশাল্লাহ অনার্সের পরেই তোমার বাইরে স্কলারশিপ হয়ে যাবে। আর্টিকেলের ক্ষেত্রে অনেক সময় এটা তো কো অথর থাকে, সুতরাং টিচারদের সাথেও আর্টিকেল পাবলিশ করা যায়। এটা খুব মানে সহজ একটা উপায়। অনেক সময় হয়তো শুধু স্টুডেন্টের নামে আর্টিকেল প্রকাশ করতে চায় না, সুতরাং শিক্ষকদের সাথে যৌথভাবে যদি হয় খুব সহজে আর্টিকেল প্রকাশ করা যায়।